নিউ ইয়র্কে নেমে আওয়ামী লীগের কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতের নায়েবে আমির এবং এনসিপি নেতাদের। আর এনসিপি নেতা আক্তারকে ডিম নিক্ষেপ করে নাজেহাল করা হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বিএনপি, জামাত ও এনসিপি যুক্তরাষ্ট্রের নেতারা সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু তারা ছিলেন নিষ্ক্রিয়। এই ঘটনার পর অন্তর্বর্তী সরকার, এনসিপি সহ বেশ কয়েকটি দল গরম গরম বিবৃতি দিয়েছে। কিন্তু এমন ঘটনা যে ঘটতে পারে তা তো আগে থেকেই আশঙ্কা করা হয়েছিল। তাহলে কেন অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নেয়নি? এইসব প্রশ্নের উত্তর খুঁজবো আজ। আর আমাদের সাথে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক আসাদ মাহমুদ, যিনি যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্টে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। আসাদ মাহমুদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আমরা ভূমিকায় যেমনটি বলছিলাম যে নিউ ইয়র্কে গিয়েছেন প্রধান উপদেষ্টা সহ তার সফরসঙ্গীরা, এবং সেখানে গিয়েই আওয়ামী লীগ কর্মীদের বিক্ষোভের ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার আক্তারকে ডিম নিক্ষেপ করা হয়েছে এবং অশ্লীল ভাষা গালাগাল করা হয়েছে। এই যে একটি রাজনৈতিক ঘটনা ঘটলো যুক্তরাষ্ট্রের মাটিতে, এবং আওয়ামী লীগ এই প্রিপারেশন অনেকদিন আগে থেকে নিচ্ছিল, সেটি কিন্তু অনেকে জানছিল। তাহলে অন্তর্বর্তী সরকার কেন বিএনপি, জামাত, এনসিপি নেতাদের জন্য কোনো বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বা অন্য কোনো ব্যবস্থা নেয়নি? এটা কি সরকার অবহেলা করলো, নাকি ইচ্ছাকৃতভাবেই আওয়ামী লীগকে এই কাজটি করতে দেওয়া হলো? আপনার বিশ্লেষণ শুনতে চাইবো। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন, আমি এটা নিয়ে দুদিন আগেই একটা পোস্ট দিয়েছি লম্বা করে, যে সেখানে মূল বক্তব্য ছিল যে এই রাজনৈতিক দলের নেতাদের কেন সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। এই এই জিনিসটাতেই এই উত্তরটা পেলে আপনার যে প্রশ্ন তার উত্তর আমরা পেয়ে যাবো। প্রথম কথা হলো, এই প্রথমবারের মতো দেখলাম যে এই রাজনৈতিক দলের নেতা, মানে বিএনপির ফখরুল ইসলাম, জামাতের আমির তাহের সাহেব, তারপরে ওই এনসিপির আক্তার, এবং পরে দেখলাম সেখানে তাসনিম জারাও যোগ হয়েছে। সবচেয়ে বড় কথা, যে প্রথম যে প্রশ্নটা আমাদের তোলা দরকার সেটা হচ্ছে, যেটা আমি নিজে তুলেছি, যে ট্যাক্স পেয়ারের টাকায় এরা ওখানে যাবে কেন, আর ওদের ফাংশনটা কি সেখানে, ওদের কাজটা কি সেখানে? ওদের তো কোনো কাজ নাই। এই প্রসঙ্গে আপনাকে বলি, আমি যেহেতু এইসব বড় বড় আন্তর্জাতিক সম্মেলন কভার করেছি, এইগুলো এখন একটা একটা রুটিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, এবং কারো কোনো, মানে পৃথিবীর কোনো দেশের কারো কোনো আগ্রহ নেই এটা। তখন এখানে প্রতি বছর মানুষজন যায়, বক্তৃতা করে, এটার বলে টকিং শপ, মানে খালি কথাবার্তা হয়, কোনো কাজের কাজ কিছু হয়। তো এইখানে আর ওই আমাদের মতো দেশের অনেক যারা আছে সরকার প্রধান বা তারা এই সুযোগে বাংলা তাদের দেশ থেকে কিছু নিজের পছন্দের লোকজনকে সঙ্গে নিয়ে যায়, চলো তোমরা ঘুরে আসবা, 5 তারা হোটেল থাকবা, 5 স্টার কি বলে বিজনেস ক্লাসে ট্রাভেল করবা, এবং তোমার তো কোনো পয়সা করি খরচ হবে, পয়সা তো সাথে গৌরিশন দেবে, বা জনগণের টাকা। আমার যেমন এটা আমি যেটা বলি, যে ভাই এটা তো ইউনূস সাহেবের বাপের টাকা, এই টাকাটাও আমি আপনি যারা ট্যাক্স দেই তাদের টাকা। তো আপনি এইভাবে একটা বিনা কারণে কিছু লোকজনকে ওখানে নেবেন, নিয়ে সেটার পারপাসটা কি হলো? এটা যেহেতু তাদের কোনো কাজ নাই সেখানে, তাদের আপনি নিয়ে গেলেন কেন? জানতেন যে আওয়ামী লীগাররা সেখানে বিক্ষোভ করবে, তো তাদেরকে মানে কিছুটা কাউন্টার দেওয়ার জন্য এদেরকে নেওয়া হচ্ছে। ঠিক আছে, ওখানে বিএনপির লোকজন আছে, জামাতের লোকজন আছে, এনসিপির অবশ্য কোনো লোকজন নাই, থাকারও কথা না, নতুন দল, এটা ইউনূস সাহেবের দল। তো যাই হোক, এখন তাও আপনি, আমার প্রশ্নটা হচ্ছে যে এইরকম ধরনের ঘটনা যে ঘটবে এটা তো জানতেন। আপনি যেটা বললেন যে অন্তর্বর্তী সরকার কোনো নিরাপত্তা ব্যবস্থা, অন্তর্বর্তী সরকারের সেখানে কিছু করার নেই। এটা বাংলাদেশ না, এটা হলো আমেরিকা, নিউ ইয়র্ক শহর, এবং নিউ ইয়র্ক শহরের যে পুলিশ আছে। আর আপনি চিন্তা করেন যে এই সময়ে 190টা দেশের লোকজন সেখানে যায়, তো কি অবস্থা হয় সেখানে সবার? তারা হিমশিম খেয়ে যায়। প্লাস আরেকটা জিনিস যেটা খুব মূল্যবান আপনাদের জানার জন্য, যারা এই সম্পর্কে আরেকটু বেশি জানতে চান, এই সময় হোটেলের ভাড়া প্রায় 2-3 গুণ বেশি হয়ে যায়। হ্যাঁ, যেহেতু এত লোকজন যায়, অ্যাকোমোডেট করতে পারে না। তো আমার প্রথম প্রশ্ন, যে আপনি জেনে শুনে এই লোকগুলাকে ওখানে কেন দিলেন? একটা হতে পারতো যে তারা ওখানে ওই যে অধিবেশন গুলো হবে সেখানে পার্টিসিপেট করে, অ্যাক্টিভ রোল কোনো প্লে করবে কিনা, তারা কোনো কমিটিতে থাকবে, সেখানে বক্তৃতা, তা তো কিছু না। আর এই প্রসঙ্গে আপনাদের আরেকটা কথা বলি,
এরা আপনি টিভিতে দেখবেন যে ওইখানে আমাদের আমাদের প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন আগামী 26 তারিখে। এগুলো প্রত্যেকের স্লট থাকে, এক একটা প্রত্যেক কোন দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার কবে সেটা আগে থেকে ঠিক করা থাকে। এগুলো যাই হোক 26 তারিখে দিয়ে দিত। তো তখন যেটা হয়, যেহেতু এই সমস্ত মানুষের তো কোনো আগ্রহ নাই, কেউ শুনতেও চায় না এই সমস্ত কথা বলে, আমি কি করবো না। আর বাংলাদেশের মতো দেশ যার অ্যাকচুয়ালি কোনো গুরুত্বই নেই ইন্টারন্যাশনাল ফোরামে, সেখানে তার কথা কে শুনবে? আপনি যতই নোবেল পান আর যাই পান। হ্যাঁ, তো এখন যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, এরা করে কি তখন, আর যেহেতু ওই সামনের গ্যালারি গুলা তো ভরতে হবে, লোকজন দিয়ে ভরতে হবে, নাইলে দেশের টেলিভিশনে কিভাবে দেখাবে যে সব দেখবে যে খালি বসে খালি চেয়ার। তো তখন যেটা হয়, এখান থেকে নির্দেশ যায় যে তোমরা যেভাবে হোক ওই সামনের চেয়ার টেয়ার গুলো একটু পূরণ করার চেষ্টা করো। তখন আমাদের যারা ডিপ্লোম্যাট আছে ওখানে, তাদের একটা বড় দায়িত্ব হলো অন্যান্য দেশের যারা ডেলিগেট থাকে বা ডিপ্লোম্যাট থাকে তাদেরকে হাত পায়ে ধরা, যে ভাই 10টা মিনিটের জন্য আসো, এসে চেয়ার গুলো একটু বড়, তারপরে টিভি ক্যামেরার ছবিগুলো নেওয়া হলে তোমরা আবার চলে যাবে। তো এইগুলা দেখে আসছি গত 40-50 বছর ধরে একই ব্যাপার হচ্ছে। কেউ এটা নিয়ে কিছু কোনো কথাও বলে না, লেখেও না কিছু। তো এরা মানে এই কারণে আবার এখানে এসে দেখাবে কি, যে দেখো কি লোকজন ভীষণ ভাবে ওখানে ভরে গেছে একেবারে তার বক্তৃতা শোনার জন্য, এবং সব হাততালি দিচ্ছে, এটা সেটা। এগুলো সব সাজানো, সব নাটক, এগুলো বিন্দু মাত্র কোনো। এখন যেহেতু এগুলো কোনো, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এগুলো এমনই একটা রুটিন ব্যাপার হয়েছে, কারো কোনো আগ্রহ নেই। সেই জন্য দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান বা পররাষ্ট্রমন্ত্রী পর্যায়েরও কারো যাওয়ার দরকার নেই। ওখানে আমাদের যে অ্যাম্বাসাডার আছে সে যাবে, আর দরকার হলে এখানে যে ইউএন ডেস্ক আছে ফরেন মিনিস্ট্রিতে কিংবা অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, যাদের দুই একটা কাজ সেখানে থাকে, তাহলে 4-5 জন যেতে পারে, তাতে খরচও অনেক কমবে। এবং আমাদের এই ধরনের একটা মানে মিথ্যা ইয়ের উপর দাঁড়ানোর তো কোনো দরকার নেই। আর আপনি যেটা বললেন যে নিরাপত্তা দেওয়ার বাংলাদেশের কোনো অগ্রবর্তী সরকারের কোনো ক্ষমতাই নেই, এটা তাদের এখতিয়ারের মধ্যেই পড়ে না। হ্যাঁ, তার মানে এখান থেকে তো আর আপনি কি বলে র্যাব আর পুলিশ বা মিলিটারি ভাড়া করে নিয়ে ওখানে যেতে পারে, যদিও আপনার সাথে 30-35 জন সিকিউরিটি লোকজন যায়। তারা যে কেন যায় এটা আমি জানি, তাদের কাজটা কি সে কেউ জানে। আমি কয়েকবারই এই প্রশ্নটা করছি যে এদেরকে কেন নিতে হবে। তখন ওখানকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো সেই দেশের সরকারের, বা নিউ ইয়র্ক অথরিটির যে মেয়র আছে তার দায়িত্ব। তো আপনি এতগুলো লোক সাথে করে নিয়ে এই পয়সা কারা দেয়? এটা তো জনগণের টাকা। এইভাবে দিনের পর দিন আপনি প্রথমে আমাদেরকে বললেন গতবার যাওয়ার সময় যে মাত্র 7 জন যাবে, আমরা তো খুব খুশি হয়ে গেলাম যে হাসিনার সময় যেত 150-200, খালেদা জিয়ার সময় ওরকম, এরশাদের সময় ওরকম, এইবার মনে হয় এই লোকটা ওবামা। পরে দেখা গেল 7 জনের জায়গায় 57 জন গেছে। এই যে আপনি যে একটা ছল চাতুরি এবং মিথ্যা কথা বলে জনগণকে ধোঁকা দিচ্ছেন এইভাবে, আর বলতেছেন যে উনি রক স্টার, ওনার কথা সবাই শুনতে আসবে, টোটালি মানে একটা বাকোয়াস এই সমস্ত আওয়াজ। তো এই জন্যই আমি বারবার করে বলি যে আপনারা সত্যিকার অর্থে যারা দেশকে ভালোবাসেন তারা তো এইভাবে দেশের সর্বনাশ করতে পারেন না। আর যেখানে আমাদের প্রাপ্তিটা হলো শূন্য, আর আপনি মির্জা ফখরুল বা নায়েবে আমির সেখানেই বা তারা যান, তারা কি জানেন না যে ওখানে তাদের কোনো কাজ নাই? তারা এত সততার কথা বলে, জনগণের স্বার্থের কথা চিন্তা করে। তো আপনি এই সমস্ত এই 5 স্টার হোটেল আর বিজনেস ক্লাস ফ্রি থাকার জন্য আপনি গেল সেখানে কেন গেলেন? এগুলো দুর্নীতির পর্যায়ে পড়ে না? তো এগুলো কি ব্যাপার? এই প্রশ্নগুলো তো আমাদেরকে তুলতে হবে। ঠিক, আপনি আপনি এই প্রশ্নটা তুললেন, কিন্তু আপনি নিরাপত্তার বিষয়টা বললেন যে ওখানে আসলে অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা দেওয়ার কোনো ব্যবস্থার সুযোগই নেই। কিন্তু ধরেন ওখানে তো আওয়ামী লীগের নেতা কর্মীরা নাজেহাল করেছেন এনসিপি সহ সবাইকে। কিন্তু ওখানে তো বিএনপি জামাতে অনেক নেতাকর্মীরা ছিল, তারা তো তাকে ধরেন সেভ করতে পারতো। যেমন গণমাধ্যমের খবরে BDNews24.com এর খবরে বলা হচ্ছে যে এই আওয়ামী লীগের কর্মীরা যখন নাজেহাল করে তখন পাশে ছিল বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা, তারা কেউ এগিয়ে আসেনি। এই যে এগিয়ে এলো না, এগিয়ে এলেও তো ধরেন অন্তত ওরা নাজেহালটা কম হতে পারতেন এই রাজনৈতিক ব্যক্তিত্বরা। এই যে এগিয়ে এলো না, এটা আসলে কি কারণে হতে পারে বলে আপনার ধারণা? এটারও কারণ খুব সহজ, সিম্পল কারণ। সেটা হলো এই, আওয়ামী লীগের কর্মীরা তো মিলিটেন্ট এবং তারা তারা এখন অ্যাগ্রিড পার্টি। কিন্তু ধরেন জামাত বা বিএনপির কর্মীরা তো অ্যাগ্রিড না, তারা তো মোটামুটি সরকারেই আছে এখন।
তো ফলে তারা চিন্তা করতেছে আমরা এইসবের মধ্যে যে মার খাবো কেন, আমাদের কি দরকার, আমরা তো আচ্ছা দাঁড়ায় দাঁড়ায় দেখি, আমাদের তো আর দায়িত্ব না এটা। এখন যদি, আর সবচেয়ে বড় কথা, যদি তারা এটা করতে যেত তাহলে নিউ ইয়র্ক পুলিশ তাদেরও অ্যারেস্ট করতো। প্রথম কথা বলে যে তুমি তো এই যে সংঘাতটা সৃষ্টি হলো এটার জন্য তুমিও দায়ী, তুমি গেছো কেন? তো তাদেরকে প্রোটেক্ট করা বা ইয়ে করা এগুলো তো আমাদের দায়িত্ব, এটা এটা ওখানকার এবং আপনি নিশ্চয়ই দেখেছেন যে পুলিশের যারা পুলিশ বাহিনীর সদস্য যারা ছিল তারা ওদেরকে সরায় টরা দিচ্ছে এবং বলছে যে খবরদার তোমরা এগুলো করো না। তো জামাতের কর্মী বা বিএনপির কর্মী, এনসিপির তো কেউ নাই সেখানে, এনসিপির নতুন দল, হ্যাঁ। তো এরা চিন্তা করলো যে আমরা আসছি এখানে ঘুরে ফিরে মানে ইয়ে করবো, আবার কি একটা মামলায় পড়বো, পরে আমাদের এখান থেকে দেশ থেকে বাইক করে, তো আমরা এই রিস্ক নিতে যাবো কেন? ব্যাপারটা খুব সিম্পল। আচ্ছা, না এইখানে আরেকটি প্রশ্ন, ধরেন বিভিন্ন গণমাধ্যমে খবর বলা হচ্ছে যে ডিম নিক্ষেপের ঘটনায় একজনকে অ্যারেস্ট করা হয়েছে যুক্তরাষ্ট্রে, বাংলাদেশি প্রবাসীকে। পাশাপাশি দেখলাম যে আওয়ামী লীগের পেজ থেকে বলা হচ্ছে যে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আসলে ধরেন একজন মানুষকে যদি কেউ ক্ষুব্ধ হয়ে ডিম নিক্ষেপ করে, তার জামা যদি ডিম লাগে, সেক্ষেত্রে আসলে যুক্তরাষ্ট্রের আইনে কত শাস্তি হতে পারে, বা এই ধরনের কোনো ধারণা দিতে পারেন কিনা আমাদের? এটা খুব যদি মানে খুব একটা, কারণ এই ধরনের সিচুয়েশন নিউ ইয়র্ক সিটি প্রায় প্রতিদিনই ফেস করে তারা, কেমন, আর সেই জন্য এগুলো খুব লঘু অপরাধ হিসেবে দেখা হয়, গুরুতর অপরাধ কিছু থাকে। তো ফলে তারা এখন যদি এই সামান্য ব্যাপারে যদি সবাইকে জেলে যেতে হয়, তাহলে তো নিউ ইয়র্ক পুলিশের মানে জেলেরই স্থান সন্তুলন হবে। তো এই জন্য ওরা ওই ইনস্ট্যান্টলি কিছু মানে সিদ্ধান্ত নিয়ে নেয় যে তারা মানে নির্ভর করে যে এই এই ঘটনার গুরুত্বটা, মানে এই ঘটনা কতখানি বিপজ্জনক বা কিছু, তার উপরে তারা অন দি স্পট ডিসিশন নেয়। যদি সাংঘাতিক ভাবে কিছু হয় তখন হয়তো নিয়ে টিয়ে অ্যারেস্ট করতে পারে, কিন্তু অ্যারেস্ট করলেও পুলিশের যদি কোনো গুরুতর কিছু না হয় আবার ওখান থেকে আবার ছেড়ে দেয়। তো যে কথাটা বললাম যে নিউ ইয়র্ক শহর এমন একটা জায়গা যেখানে প্রতিদিন শয়ে শয়ে ক্রাইম হয়, শয়ে একটা দুইটা না। তো এখন তাদের যদি প্রত্যেকটা ইয়ের পিছনে তাদেরকে লোক লাগাইতে হয়, তাদের তো নিয়ম শুনে এত পুলিশও নেই, এক নম্বর কথা। দুই নম্বর, যে প্রত্যেককে যদি অ্যারেস্ট করতে হয় তো ওরা জায়গা দেবে কোথায়, জেলেই তো জায়গা হবে। এই জন্য ওরা তাদের নিজের বুদ্ধি বিবেচনায় অবস্থা বিচার করে তারা সিদ্ধান্ত নেয় এবং সেই অনুপাতে তারা শাস্তি দেওয়া বা ছেড়ে দেওয়া সেটা ওখানেই ইয়ে করে। এখন কেউ যদি মার্ডার হয় অবশ্যই সেখানে তারা গুরুতর পদক্ষেপ। একদম ঠিক বলেছেন। যে এনসিপির এই বিষয়টা নিয়ে আরেকবার আপনার আরেকটা মতামত জানতে চাইবো, যে এনসিপি নেতা আক্তার যে ডিম হামলার শিকার হওয়ার পর অন্তর্বর্তী সরকার কিন্তু আজকে বিবৃতি দিয়েছে। এনসিপি সহ বেশ কয়েকটি দল গরম গরম বিবৃতি দিল। আর এনসিপি অলরেডি কর্মসূচি ঘোষণা করেছে। তারা বলছে যে অন্তর্বর্তী সরকারের গাফলতির জবাব এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি জানাচ্ছে এনসিপি। এই যে ডিম নিক্ষেপের পরে এই রাজনৈতিক উত্তেজনা, আসলে বাংলাদেশের রাজনীতি এখন কোন দিকে গড়াতে পারে বলে আপনার ধারণা হচ্ছে, অনুমান হচ্ছে, যদি আমাদের একটু বিশ্লেষণ করেন? না, এগুলো এটা তেমন কোনো গুরুত্ব নাই এবং এটার কোনো ইম্প্যাক্ট হবে। এই কিছুদিন থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এনসিপি সরকারের বিরুদ্ধে খুব কথাবার্তা বলছে, কেমন, ওরা এখন বুঝে গেছে ওদের পায়ের নিচে মাটি নাই, বিকজ এই দলটা তো ইউনূস সাহেবের নিজের সৃষ্টি করা দল, এটা তো অস্বীকার করার উপায় নেই। তো স্বাভাবিকভাবে যখন এই সরকারি টাকা পয়সা, সরকারি সুযোগ সুবিধা দিয়ে নানা চেষ্টা করেছিল যে যদি কোনো একটা অল্টারনেটিভ ফোর্স হিসেবে দাঁড় করানো যায়, কিন্তু বাংলাদেশের যে প্রেক্ষাপট সেখানে দেখলো যে না, এটা কোনো কাজে লাগবে। সেই জন্য উনিও হাত গুটায় বসে মানে হাত দিয়ে ফেলছেন যে না, এদের দিয়ে হবে না, এগুলা তারও পারপাস সার্ভ হবে না। আর ওই এনসিপি এখন বুঝে গেছে যে সরকারের থেকে আমাদেরও তেমন কোনো লাভ হচ্ছে না, আমাদের বদনামি হচ্ছে। এখন ওই গণ অধিকার পরিষদ অমুকের সাথে মিলে একটা অ্যালায়েন্স করার চেষ্টা করতেছে যাতে করে কিছুটা চাপ সৃষ্টি করা যায়। আলটিমেটলি এগুলো কিছুই হবে না। এবং এই ওই বিবৃতি যেটা হয় খবরের কাগজে ছাপাবে, ওই আপনি যেমন একটু বললেন, আর একজন একটা বলবে, বাস ওই পর্যন্ত। এটা নিয়ে এটা বিন্দু মাত্র কোনো প্রভাব রাজনীতিতেও ফেলবে না, কিছুই হবে, পরিষ্কার কথা। ওকে, আপনি অনেক মূল্যবান বক্তব্য দিলেন। আর একটুখানি আরেকটি শেষ প্রশ্ন করতে চাই আপনাকে, যে ডক্টর ইউনূসের যুক্তরাষ্ট্র সফর নেই, যেহেতু আপনি অনেকদিন যুক্তরাষ্ট্রে ছিলেন, এই জন্য আপনার কাছ থেকে জানার একটু আগ্রহ বেশি। বিএনপি, জামাত এবং এনসিপি নেতাদের নিয়ে তো ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্রে গেলেন। আমরা দেখলাম যে
তাকে স্বাগত জানিয়ে বিএনপি জামাতের নেতাকর্মীরা স্বাগত জানাচ্ছে, মিছিল করছেন। ঠিক এরকম দৃশ্য কিন্তু যখন তিনি লন্ডনে গিয়েছিলেন তখন কিন্তু আমরা এরকম দৃশ্য দেখিনি। আহ, তাহলে কি এই এই ধরনের স্লোগান পাওয়ার জন্য কি এই ফখরুল ইসলাম সাহেব থেকে শুরু করে অন্য নেতাদের কি উনি নিয়ে গেছেন? কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি দেখছেন যে কেউ কেউ বলার চেষ্টা করছে যে বিএনপি নেতাদেরকে বডিগার্ড হিসেবে নিয়ে গেছেন ডক্টর ইউনূস। এই যে মানুষ ব্যঙ্গ বিদ্রুপ করছে, সব মিলিয়ে আপনার বিশ্লেষণ আসলে কি? না, মানে প্রথম বলা যে কথাটা আমি প্রথমেই বলেছিলাম যে তাদেরকে নিল কেন, সেখানে পারপাসটা কি? তাদের তো কোনো কাজ নাই সেখানে। তো আপনি এখন বললেন যে যেটা বলছেন যে তাদের বডিগার্ড হিসেবে নিয়ে গেছে, এখন তো তাই মনে হচ্ছে যে যেহেতু আপনি আগে নিজের ডিমটা খেতেন, এখন ওরা ভাগাভাগি করে খাক, ওই জামাতিরাও খাক কিছু, এনসিপি খাক কিছু, বিএনপি আলারা খাক, কেমন? আর লন্ডনের ব্যাপারটা তো ছিল সম্পূর্ণ ভিন্ন। ওটা তো কোনো দ্বিপাক্ষিক সফরও ছিল না, কিছুই ছিল না। মূল পারপাস ছিল ওখানে তারেক রহমানের সঙ্গে তার দেখা হওয়া এবং সেখানে একটা ডিল টিল করা, এই আর কি। তো দুটোর প্রেক্ষাপট ভিন্ন। আর এইখানে নিউ ইয়র্কে একটা জিনিস কি, নিউ ইয়র্কে এখন প্রচুর বাঙালি আছে, প্রচুর। তারা এবং তাদের নিজস্ব মানে ওই রাজনৈতিক মতাদর্শ আছে। কি বলে, আওয়ামী লীগের লোকজন আছে, বিএনপির লোকজন আছে, জামাতের লোকজন খুব একটা আমার আমার অন্তত জানা নাই, আমি দেখি নাই কোন সময় এরকম ইয়ে করতে। তো আওয়ামী লীগ আলাদা স্বাভাবিকভাবেই তারা তো একটা মিলিটান্ট গোষ্ঠী, কারণ তারা তো, এটা তো তাদের ইতিহাসেই আছে। আর যেহেতু এখন সরকারে নাই তারা, ভেগে টেগে গেছে অনেকেই, তো স্বাভাবিকভাবে তারা চেষ্টা করবে ওই হাসিনাকে সরিয়ে যে আসছে তার বিরুদ্ধে যত রকম ভাবে ক্ষোভ বিক্ষোভ দেখানো যায়, সেটাই তাদেরকে মনে করবে যে হ্যাঁ আমাদের তাহলে অস্তিত্ব আছে, মানুষ আমাদের ভাব, এটাই। তো তাছাড়া আর একটা জিনিস যেটা আমি বারবার করে বলার চেষ্টা করছি, যে ইউনূস সাহেব যে এই তাদেরকে যে নিয়ে গেলেন এত টাকা পয়সা খরচা করে, এটা তো তার জবাবদিহি করতে হবে। একটা সাংবাদিক এই প্রশ্নটা জিজ্ঞেস করছে না যে আচ্ছা আপনি যে জামাতের লোকজন, তারপরে বিএনপির এনসিপির, এটা এটা কেন, মানে কেন আপনি নিয়ে যেতে হবে? তাদের কাজটা কি সেখানে? আপনি তো জানেন যে তাদের কোনো কাজ নেই। তাদের কাজ শুধু কি, ওই যে যখন উনি যেদিন ভাষণ দেবে সেদিন ওই ইয়েতে যে বসবে আর কি, ওই জাতিসংঘের ওই বসে চেয়ার গুলা মানে ভরবে অন্যান্য লোকজনের সঙ্গে, তারা দাওয়াত দিয়ে। তো এইটা করার জন্য আপনি যে লক্ষ লক্ষ টাকা খরচা করে আপনি এদেরকে নিয়ে গেলেন। আর আমার মির্জা ফখরুলের কাছেও আমার মানে প্রশ্ন, আমি এই প্রশ্ন তুলেছি আমার গত ইয়েতে, যে জামাত ইসলামী আপনারা নিজেরা খুব সৎ হিসেবে দাবি করেন, আপনারা এই এই দুর্নীতিগুলো কেন করতে গেলেন জেনে শুনে? আপনারা কেন, আপনারা তো সরকারের অংশ না, আপনারা কেন গেলেন সেখানে? এই প্রশ্নগুলো তো সাংবাদিকদের করতে হবে। আর এই সাংবাদিকরা প্রশ্ন করে না দেখেই এই এই ধরনের কার্যকলাপ গুলো আমাদের সরকারে যারা থাকে তারা করার মানে সাহস পায়। যুক্তরাষ্ট্রে যে নিয়ে গেলেন ডক্টর ইউনূস মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি নেতাদের, এটা কি বিএনপির জন্য ভুল সিদ্ধান্ত হলো? কারণ বিএনপির তো হাইকমান্ড থেকে সিগন্যাল না পেলে তো নিশ্চয়ই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সাথে সফর সঙ্গী হন নাই। এখন শোনেন, এগুলো তো আমরা কেউ জানি না এখন ওইখানে যে তারা কোনো আলোচনা করেছে কিনা, কিংবা কিভাবে কোনো, যা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে যে ওইখানে আসন ভাগাভাগির একটা ব্যাপার আছে। আজকে যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখলাম এক জায়গায় বলেছে যে এখন যে জামাত পিয়ার পদ্ধতি নিয়ে অনেক জোরে সোরে কথা বলছে, এটা দাবি করছে, এটার মূল উদ্দেশ্য আমাদের কাছে 30টা সিট চেয়েছিল তারা, আমরা দেই নাই দেখে এগুলো শুরু করেছে। তো এইগুলো এখন নির্বাচনের আগে, এবং আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা এটা নিয়ে আমি নিশ্চিত। দেখুন, তার কারণ বাংলাদেশের যে অবস্থা, এত ভোলাটাইল সিচুয়েশনে আগামী 1 মাস পরে কি হবে আমরা কেউ জানি। এমন কোন একটা গুরুতর কিছু ঘটবে, আল্লাহ না করুক কিছু এরকম কি হয়, আমি নিজেও চাইবো যে ঠিক আছে একটা, এখন ইউনূস সাহেব যেটা চাচ্ছে যে বাবা আমি ছেড়ে দেবা কেন্দ্রে পাচ্ছি, আমি আমার যে মানে উদ্দেশ্য নিয়ে আসছিলাম, গ্রামীণ ব্যাংকের বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়া, আমার মামলাগুলোকে প্রত্যাহার করে নেওয়া, সবগুলো তো আমি নিয়েছি। এখন আমি এর থেকে বের হবো কিভাবে? বের হয়ে আমাকে বাবা কোনোভাবে বিদেশে যেতে তো আমি ভালোভাবে থাকি, এটাই এখন তার তো একমাত্র উদ্দেশ্য। এটা ছাড়া আমার কাছে কোনো কিছু মনে হচ্ছে না। এই জন্য সবাইকে চেষ্টা করছে যে ওই যে এদেরকে নেওয়া, সঙ্গে নেওয়া, যে ভাই তোমরা আমাকে আপাতত আর যা করার করছি, এখন আমাকে এখানে আস্তে আস্তে এই সম্মান নিয়ে আমাকে চাইতে হবে, এটাই। তাছাড়া তো কোনো পারপাস দেখি না। আর অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনার বিশ্লেষণ শুনলাম। আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনি আপনার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ শোনালেন।
দর্শক শুনলেন যে সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক আসাদ মাহমুদের বিশ্লেষণ। তার এই বিশ্লেষণের সঙ্গে আপনি কি একমত বা দ্বিমত জানাতে পারেন আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।